চিকিৎসকবৃন্দ কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ৯৯তম যশোর শয্যা বিশ্ব হাসপাতালে যে আয়োজন, সেখানে সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ আমাদের প্রিয় ভাজন ডক্টর মোজাম্মেল, ডাক্তার লেজবা তুহিন এবং আমার সামনে সিনিয়র চিকিৎসকবৃন্দ আছেন, জাতীয়তাবাদী দলের সমর্থক তারা এবং অন্যান্য যারা, সকলকে আমার দলের পক্ষ থেকে আমি দীর্ঘদিন পরে আজকে একটি খোলামেলা সময় পরিবেশে আমরা আয়োজন করতে পেরেছি এবং আমাদের চিকিৎসকবৃন্দ যারা দলকে ভালোবাসেন, জিয়াউর রহমানকে ভালোবাসেন, তারা এই সুযোগটা হারাতে চান। অতএব তারা আয়োজন করেছেন, তারা ধন্যবাদ জানাই। এবং এরা দীর্ঘ ১৭টি বছর খুব সংক্ষিপ্ত আকার হলেও লুকিয়ে চুরিয়ে হলেও জিয়াউর রহমানের জন্মবার্ষিকী হোক বা ৩০শে মেয়ের সেই কারো রাত্রি স্মরণে আমরা যে বাঙালি গণভোজ করি, সেটা তার মাহফিল তারা করেছে, অর্থাৎ প্রদীপটা জ্বালিয়ে রেখেছিলেন আমাদের এই চিকিৎসকবৃন্দ, জাতীয়তাবাদী দলের সমর্থক যারা। আজকে আমরা মন খুলে তো আমি নিয়ম ভেঙে একটু আগে বক্তব্য দিচ্ছি আমার পারিবারিক। আমি প্রথমেই আপনাদের কাছে একবার ক্ষমা চেয়ে চিকিৎসকবৃন্দর কাছে আমি ক্ষমা চাই। আমি প্রথমেই মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের এই দেশকে স্বাধীন করবার জন্য লক্ষ মানুষ প্রাণ বিসর্জন দিয়েছে, তাদের তার মাগফিরাত কামনা করি। মানুষ যারা ক্ষতিগ্রস্ত, সংসার হারিয়েছেন তারা এবং তাদের প্রিয়জনকে হারিয়ে বেঁচে আছেন, তাদের জন্য আমাদের সমবেদনা। এবং এই দেশ আবার যখন অন্ধকার নিমজ্জিত হয়েছে ১৭টি বছর সেখান থেকে মুক্ত হবার যে লড়াই দীর্ঘ ১৭টি বছর করেছিলাম, সেই আন্দোলনকে সফল করবার জন্য যারা তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন এবং বিশেষ করে জুলাই থেকে আগস্ট পর্যন্ত এই সময়টায় অকাতরে যে সহস্রাধিক প্রাণ বিসর্জন দিয়েছে, তাদের সকলের আত্মার মাগফিরাত আল্লাহ শহীদের দরজা। আমরা জিয়াউর রহমান সম্পর্কে আলোচনা করতে আমাদের আগে যারা বলেছে তারা একটি দিক নিয়ে বিশদ আলোচনা করেছে। এই আলোচনা তাদের সময় দিলে তারা অনেক কিছু বলতে পারছে। এরপরও যারা বলবেন নিশ্চয়ই বলবেন। আমি কয়েকটি কথা বলবো, সেটি হচ্ছে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আমরা জানি যেটুকু সেটুকু তিনি ৭১ যখন রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছিলেন, সেদিন ওই একটি অখ্যাত মেজর বলা হয় যাকে, তিনি সেদিন জনগোষ্ঠী যুদ্ধের ডাক দিয়েছিলেন। রাজনৈতিক নেতৃত্ব না হলে যুদ্ধ সমর্থনের কথা ঠিক, কিন্তু যুদ্ধের ঠিক কমান্ডার যুদ্ধটা ঘোষণা করতে হয়। যুদ্ধ ঘোষণা করতে হয়, যেমন ভারত শেষে যুদ্ধ ঘোষণা করলো পাকিস্তানের যুদ্ধ, তাই না? ৩রা ডিসেম্বর ৭১। এর আগে যখন যুদ্ধ হয়েছে তারা যুদ্ধটি ঘোষণা করে। তেমনি এর আগে খন্ড খন্ড জয়দেবপুরে সেনারা বিদ্রোহ করেছে, ইপিআর বিদ্রোহ হয়নি, তারা ছোট ছোট কাজে তারা বিদ্রোহ করার চেষ্টা করেছে, কিন্তু সংগঠিত ভাবে যে যুদ্ধ শুরু করা সেটি সেই দিন জিয়াউর রহমান করেছিলেন চট্টগ্রাম কালুরঘাট থেকে। এটি কেউ অস্বীকার করতে পারেন না, আওয়ামী লীগ নেতৃবৃন্দ সেটা বলেছেন। তো তিনি যুদ্ধ ঘোষণা করেছেন, আমরা জানি তিনি যুদ্ধ করেছেন, টেক ফোর্স গঠন করেছেন, অকুতোভয় যুদ্ধ করেছেন। যুদ্ধ শেষ হলে আবার তিনি সেনা ছাউনিতে ফিরে গেছেন, তার দায়িত্ব পালন করেছেন। আবার যখন শেখ সাহেব মারা গেলেন, সেই কঠিন সময় দেশ যখন দেশের মানুষ ভালোবেসে সেনাবাহিনী সহ তাকে দায়িত্ব দিয়েছিল, তিনি আবার সেখানে দায়িত্বটা নিয়েছেন। ক্ষমতার পেছনে তাকে দৌড়াতে হয়নি, ক্ষমতা তার পেছনে দৌড়েছে ভালোবেসে। অর্থাৎ আমরা ছোটবেলায় রূপকথায় যেমন পড়েছি যে রাজা নিহত হয়েছে, তাকে রাজা উত্তরসূরি পাওয়া যেত, তার কে হবে? তো রাজার সেই গজমতি হাতি রাজমাল্য দিয়ে ঘুরে বেড়াচ্ছে,
কার গলায় মালাটি দেবে, রাজটিকা কার কপালে আছে, খুঁজে খুঁজে এক রাখাল খুঁজে বের করলো, তার গলায় মালাটা দিয়ে তাকে রাজা বানিয়ে। তো জিয়া রহমানের অবস্থা সেরকম, তিনি ভাগ্যের বর পুত্র, তিনি কঠিন সময় এসেছেন নেতৃত্বে, তার এই জায়গায় আসার কথা না, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি, ভাগ্য তাকে এই জায়গায় নিয়ে এসেছে এবং সেটি তিনি সফলভাবে করবার চেষ্টা করেছেন, পরিচয় দায়িত্ব নিতে পালন করেছেন। আমাদের আগে যারা বলেছেন মাত্র 4টি বছর, 45 বছর বয়সে তিনি মারা গেলে 4 বছর, 41 বছর বয়স ছিল। সেই বয়সে এরকম একটি চিন্তা ভাবনা করা বিস্ময়কর ব্যাপার। তো তিনি কি কয়েকটি বিষয় সেটা হচ্ছে, এক, আমরা স্বাধীন হয়েছি, আমাদের দেশ বাংলাদেশ, আমাদের জাতীয়তাবাদ কি হবে, পরিচিতি কি হবে, সেটি তিনি বলেছেন যে আমরা বাঙালি। এটা ঠিক, হারুন ভাই বলতেন আমরা বাঙালি, কিন্তু এর বাইরেও আমাদের অনেক জাতিসত্তা আছে, বিহারি আছে, ওই মগ চাকমা পুরো বিভিন্ন ধরনের আছে, আবার ধর্ম বিভিন্ন আছে। সুতরাং আমরা রাষ্ট্রীয় পরিচয় আমাদের একটি থাকতে হবে, তা নইলে পশ্চিমবঙ্গ বাঙালি আছে। সুতরাং তিনি বলেন আমাদের দেশ বাংলাদেশ এবং জাতীয়তাবাদ হবে বাংলাদেশি জাতীয়তাবাদ। জাতিতে আমরা বাঙালি, এছাড়া আরো অনেক জাতি গোষ্ঠী আছে, সব মিলিয়ে আমার এই দেশ। এই যে সুস্পষ্ট জাতিসত্তার পরিচয়, এদিকে বিভ্রান্ত করার সময় চেষ্টা হয় আমরা সবাই বাঙালি, এই জাতীয়তাবাদ আমাদের আদর্শের সাথে থাকবে ইত্যাদি। দেশ এবং বিদেশে স্বীকৃত সত্য। তিনি কি করেছেন, তিনি এই জাতি, আমরা সকলেই জানি, বলেছে যে খারাপ সময় অর্থাৎ দুঃশাসন যেটি ছিল, শেখ মুজিবের শাসনামলে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, সেটি তছনছ অবস্থায় চলছে, যার মতো লুটে ফুটে খাচ্ছে, কোন বিশৃঙ্খল অবস্থাকে কাজ ধরে যে গুম হয়ে যাচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষ ইত্যাদি ইত্যাদি। খারাপ সময় যারা সেদিন ছিলেন তারা অনেকে জানেন। এখনকার প্রজন্ম শেখ হাসিনার সরকারকে দেখে এটা কিছুটা হলে আজ করতে পারবে। তো সেই একটি কঠোর সময় নিয়ন্ত্রণ আনতে এই দেশে আর শৃঙ্খলা বজায় রাখতে তাকে কঠোর হতে। তো তিনি এইখানে জাতি এবং আরেকটি সবাই ভাবত যে লুটপাট করে দেশ গড়ার যে বিষয়টি, সেটি মাথায় ছিল জিয়াউর রহমান যেটি করতে পেরেছেন, জাতিকে কর্মোদ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করতাম। আমি যেটা বলি, সেটি একটা শিকড় ঝাঁকা দিয়েছে, ঝাঁকুনি, সেটি কাজ করো, দেশকে গঠন করো। ওই যে খাল কাটার কর্মসূচি, অনেকেই বলেছেন আমরা যখন ছোট বয়সে গিয়েছি, এই খাল কাটার কর্মসূচি বহু বিদ্রুপ তখন হয়েছে, কিন্তু আমরা দেখলাম সমস্ত জাতি কিন্তু ঝাঁপিয়ে পড়েছে সেখানে, মানে কাজ করতে চায়। যখন তিনি বলেন গাছ লাগাও, গাছ লাগাও, সে গাছ তুলবে। আজকে দেখেন নার্সারি ব্যবসা বিরাট একটি ব্যবসা, গাছ লাগাচ্ছে, কিন্তু বেসিক জিনিসে চলে গিয়েছে, গাছ লাগাও, হাঁস মুরগি পালন করো। অর্থাৎ এই যে ছোট ছোট কাজের সংস্থান করে জাতিকে একটা কাজ দিলে তারা তো বিশৃঙ্খল হবে না। তারা এই যুবগোষ্ঠীকে কিংবা যারা যুদ্ধ করে এসে যাদের হাতে অস্ত্র তারা কিছু করতে চায়, তাদেরকে কাজ না দিলে তারা অকাজ করেছে, লুটপাট করেছে, তাকে ওইখানে ফেরত আনতে চাইবে, তাদেরকে নিয়ন্ত্রণ করা এবং দেশকে সফল অর্থনীতিতে মজবুত করা। তিনি আরো কি করলেন, তিনি আপনারা ডাক্তার, আপনারা জানেন স্বাস্থ্য ব্যবস্থার জন্য তার একটি দূরদর্শী, আমি অত ভালো না বলতে পারলেও মোটা দাগে যে এই যে চিকিৎসা দেশের বড় বড় শহর না প্রত্যন্তকে সরিয়ে দেওয়ার জন্য তিনি একটি আমার ভুল হলে আপনারা বলবেন, সেটি হচ্ছে চাকরি পাওয়ার পরে তাদের তখন 2 বছর বিভিন্ন এলাকায় থাকতেন। অনেক নতুন ডাক্তারদের খুব আপত্তি ছিল, কারণ এইসব এলাকায় তো আসলে সব রকম সুবিধা থাকে, বাসস্থানের সুবিধা নেই, অন্যান্য অসুবিধা নেই, নিরাপত্তা, কিন্তু তিনি এইটা করেছেন কারণ চিকিৎসাটা ওখানে চলে যায়। চায়নায় যেটি হয়েছিল মহাসংঘের সময়, সেইটা দেখে তিনি এখানে ওই যে পল্লী চিকিৎসা, ওখানে যেটা ছিল নগ্নপদ চিকিৎসা, বেয়ারফুটের ডক্টর, সেটার আলোকে তিনি চেষ্টা করেছেন, কারণ সবাই বিশেষজ্ঞ চিকিৎসাটা যাবে না, চিকিৎসকের সংখ্যা তখন কম ছিল, তাহলে গ্রামের মানুষ কি করবে, পানি পড়া পুছা এইসব না করে অন্তত একটি ছোটখাটো ট্রেনিং দিলে তাদের যে চিকিৎসার ব্যবস্থা তার এটা তিনি একটা জিনিস বুঝেছিলেন যে আমার দেশে অর্থনীতি মজবুত করতে গেলে আমার যে সমস্যা আছে, আমাদের বিপুল জনগোষ্ঠীর খাবার যোগাতে হয়, কৃষির সঙ্গে ঠিক সম্পর্ক, খাবার যোগাতে হবে, তাহলে বিপুল জনগোষ্ঠী
তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করেন। সেই সময় আমরা দেখি বহু এনজিও তখন এসেছিল এবং পরিবার পরিকল্পনা ব্যাপক প্রচার লাভ করল। তিনি এটা করতে যে তিনি দুটো, অর্থাৎ জনসংখ্যা কমিয়ে আর আমাদের দেশে যাতে খাদ্য যোগানটা ভালো হয় তার জন্য তিনি এক ফসলের জন্য কয়েক ফসলা করেছেন। তিনি পল্লী বিদ্যুৎ দিয়েছেন উৎপাদন বৃদ্ধির জন্য। তিনি সকলকে, নারী পুরুষ নির্বিশেষে সকলকে কাজে লাগিয়েছেন। তিনি বলেছিলেন যে মেয়েদেরকেও কাজে লাগানো, সবাই তো লেখাপড়া তো জানে না, অর্থাৎ প্রশিক্ষণ দাও, প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ এটা দিতেই থাকে। তাহলে দক্ষতা, অর্থাৎ একটি দক্ষ জনগোষ্ঠী তৈরি করবার জন্য তিনি এই চেষ্টাটি তার ছিল। যেমন মাও সেতুং এক সময় বলেছিলেন যে আমার 100 কোটি লোক সম্বন্ধে 100 কোটি লোক খাওয়াবে করতে। উনি বলতেন আমার 100 কোটি লোকের 200 কোটি হাত আছে, হাত ব্যবহার করলে এই দেশ উন্নতি। আজকে আমরা তার ফল দিচ্ছি। অতএব তাকে কাজে লাগাতে চেয়েছে। ঘুমন্ত কিংবা অপরাধ প্রবণ না হয়ে জাতি যাতে একটা ভালো জায়গা আসে। আমরা কি দেখেছি, এটা কমে গিয়েছিল, লুটপাট কমে গিয়েছিল, কিন্তু তাকে বাঁচতে দেওয়া হয়। ওই যে কি বলতেন, পাশের বাড়ি হচ্ছে প্রতিবেশী তো পছন্দ করে না যে আমার ছেলে ভালো হয়ে যাবে কিংবা প্রথম হয়ে যাবে, কেউ পছন্দ করে নিয়ম। তাকে অনেক খারাপ সময় প্রতিকূলতা মোকাবেলা করতে, রাজনৈতিক প্রতিকূলতা মোকাবেলা করতে সেনাবাহিনীর মধ্যে করতে, আন্তর্জাতিক চক্রান্ত আরো যেটি করতে চেয়েছিলেন সেটি হচ্ছে, সেটি বড় কথা, সেটি আজকে আমাদের বুঝতে হবে। এই দেশটা স্বাধীন হয়েছে অসংখ্য মানুষের অবদান। সেই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে টিকিয়ে রাখবার জন্য নিরন্তর লড়াই, সেই লড়াইটা সবসময় চালু রাখতে হবে। তিনি জানতেন এই ছোট্ট দেশ অত্যন্ত সম্পদশালী দেশ। আমরা দেখতে ওই অনেক সেই মধ্যযুগ থেকে বাইরের দেশের তারা এসে শুধু এই দেশের সম্পদ লুণ্ঠন করবার জন্য। এখন আমরা দেখি যে আমাদের এই দেশের উপরে নজর শুধু পার্শ্ববর্তী দেশের নয়, চায়নারও আছে, আমেরিকার আছে, রাশিয়া, সকলেরই আছে, সকলেরই আছে। সুতরাং এই দেশকে এদের থাবা থেকে রক্ষা করতে হবে, স্বাধীনতাকে রক্ষা করতে হবে, সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, আমাদের বর্ডারকে পাহারা দিতে হবে। সুতরাং সেনাবাহিনীকে যে শক্তিশালী করবার চেষ্টা করেছেন, যারা সীমান্তে পাহারা দেন তাদেরকে শক্তিশালী করবার চেষ্টা করেন, চোরাচালান রোধ করবার তাদের ব্যবহার করেন। তাকে বাঁচতে দেওয়া হয়নি, কিন্তু তিনি যেটি রেখে গেছেন, আমরা যদি জিয়ার আদর্শ বলি, সেই আদর্শ হচ্ছে এই দেশকে ভালোবাসা, স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা সমুন্নত রাখবার জন্য আমাদেরকে লড়াই করতে মনের মধ্যে সর্বক্ষণ রাখতে হবে। এবং আমাদের এই দেশ যদি দুর্নীতি মুক্ত আমরা করতে পারি, সবচাইতে একটি সুস্থ সফল অর্থনৈতিক দেশ হবে। এদেশের মানুষ দুধে ভাতে থাকে, দুধে ভাতে থাকে। যে পরিমাণ সিস্টেম লস আমরা শুনি, যে পরিমাণ টাকা পাচারের ব্যাপারটা শুনি, এই টাকা যদি আমাদের দেশে থাকতো, আমাদের দেশের চেহারা ঠিক হয়। সুতরাং আমাদেরকে দেশ ভালোবাসা আমাদের জায়গা সৎ হতে, যার যার কাজটুকু, আমাদের ছোট কাজটুকু, সেই ছোট কাজটুকুই আমাকে নিষ্ঠার সাথে করতে হবে। আমাকে নিষ্ঠার সাথে না করতে, আমরা যারা পেশাজীবী আছি, আমার স্ব পেশাকে ভালোবেসে শুধু নিজের লাভের জন্য না থেকে একটি মানুষ, আমার দেশের মানুষ, তাদেরকে ভালো রাখার, অর্থাৎ দেশ ভালো থাকে, এটি সম্বন্ধ রাখার চেষ্টা করি। আমরা জীবনের বার্ষিক পালন করছি। আজকে এই লড়াইয়ের মাধ্যমে আমরা একটি মুক্ত সমাজ পেয়েছি। আমরা একটি দোয়া মাহফিল করতে পারতাম না, কখন পুলিশ মারবে, কখন ধরে নিয়ে যাবে, এই তো অবস্থাটি ছিল, তাই না? আজকে করতে পারি। সুতরাং এই অবস্থাকে আমাদের টিকিয়ে রাখতে হবে। ইতিমধ্যেই আমরা দেখছি ষড়যন্ত্র শুরু হয়েছে, নির্বাচন কি হবে, এই হবে, এই সংস্কার হবে, নানা কাহিনী শুরু হয়েছে, অনেক কিছু শুরু হয়েছে, অনেকের অনেক থিওরি তারা আমাদের সামনে দিচ্ছে। মূল বিষয়টি হলো জনগণের মতামতের বাইরে কিছুই হবে না। আমরা মনে করি সংস্কার বলি আর সংবিধানের যাই পরিবর্তন বলি, একটি নির্বাচিত সংসদ ছাড়া কারোর অধিকার নেই এই কথা বলবার, বাইরের লোক সে বলতে পারে। জনগণ যাকে দায়িত্ব দেবে, নির্বাচিত প্রতিনিধিদেরকে, তারাই থাকে। সুতরাং আমাদের ভাবতে হবে যে আমরা কোন দিকে যাব। আমরা দল করি, জাতীয়তাবাদী দল করি, চেতনাকে আমাদের সমুন্নত রাখতে হবে। আরেকটি বিষয়, অনেকেই বলছেন সৎ লোকের শাসন চাই। সৎ লোককে কারোর কথায় বিচার হবে। আপনি আমি চিনে নেব, আপনি আমি চিনে নেব যে কে সৎ কি অসৎ। অচেনা একজন লোক এসে বলবে যে
যে উনি সৎ কি ভালো, কিংবা প্রথম আলোর প্রেসক্রিপশন অনুসারে আলোকিত মানুষ, এই দিকে আমাদের সজাগ থাকতে, এই ফাঁদে পা দেওয়া যাবে না। সুতরাং আসুন আমার জনবাসীকে আমরা তার আদর্শকে আমরা তুলে ধরবার চেষ্টা করি, অনুসরণ করার চেষ্টা করি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এই বয়স পর্যন্ত তিনি তার যে বিশ্বাস, সেখানে তিনি অটল ছিলেন, তিনি আপোষ করেন। আমরা আমাদের কষ্টের কথা বলি, আমরা বলি আমি তো নির্যাতন, আমাদের এই কষ্ট সেখানে, আমরা যদি জিয়া পরিবারের দিকে তাকাই তাহলে আমাদের নিজের কষ্ট আমরা ভুলে যাব। সেই কবিতার মতো যে জুতা নেই বলে আমি কাঁদছি, যখন আমি গেলাম তখন দেখলাম পা নেই, তাই না? তো সেই কারণে আমরা সেই কষ্ট ভুলে দেবো। তার কথা বলে তিনি শুধুমাত্র এই দেশের জন্য, দেশের মানুষের জন্য তার সেই বক্তব্য, দেশ বাঁচাও মানুষ বাঁচাও, এইটি ধরে তিনি রেখে এখনো পর্যন্ত। তিনি সুস্থ নন, আল্লাহ তাকে বলতে এনেছেন তাকে সুস্থ করুন, তিনি সুস্থ নন, তার পরিবারও, তাদের জন্য দোয়া করি। কিন্তু আমরা তাকে দেখবো, এই দলের আদর্শকে সমুন্নত রাখবো। আমরা যে লড়াই জারি রেখেছি, আপনারা যারা সেটা বিশ্বাস করে এখন আছেন, এটা সমুন্নত রাখতে হবে এবং আমাদের সমস্ত বিভাজন ভুলে যে একটি লক্ষ্য, যে গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে হবে, জাতীয়তাবাদী দলকে তাকে রাষ্ট্রপতি আনার জন্য আমাদের চেষ্টা করতে হবে। ধন্যবাদ সকলকে। আসুন আমরা সকলে আল্লাহ হাফেজ।